মেট্রো আন্ডারগ্রাউন্ড। আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সচিবালয়ে আগুন কিসের আলামত। আমাদের সাথে স্টুডিওতে এর মধ্যে একজন অতিথি উপস্থিত হয়েছেন এবং আরও একজন অতিথি আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত হবেন। আমরা একটু পরিচয় করে নিতে চাই যারা যারা আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন এবং হবেন। স্টুডিওতে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম, সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আশা করছি স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন রয়েছেন অতিথি। তার রয়েছেন জনাব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, সাবেক সচিব। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা শুরু করতে চাই একটু স্টুডিও থেকেই শুরু করছি। জনাব আবু নাইম, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, আজকে সারাদিন ব্যাপী আসলে যেহেতু সচিবালয়ের গুরুত্বপূর্ণ স্থান, সেখানের আগুন জ্বলেছে। একটি কথা বেশ আলোচনা এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যে একই সাথে ভবনের দুই দিকে আগুন জ্বলছে। এটিকে আসলে কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, যে দুই দিকে একসাথে আগুন জ্বলতে পারে, মাঝখানে দেখা যাচ্ছে না, এর কি কারণ? মানে আপনার কাছে এর কোনো ব্যাখ্যা আছে কি? ডেফিনেটলি এটা একটা আলামত হবে, যে আমরা যদি সরাসরি মনে করি, সেটা হলো দুই দিকে যখন আগুন হয় সাধারণত দেখা যায় যে স্যাবোটেজ বা ওরকম ধরনের কোনো ঘটনা ঘটার সময় তারা আগুনটা সৃষ্টি করে, তার অল্টারনেটিভ হাতে রাখে এবং দুইভাবে, যাতে করে কোনোভাবেই তারা ব্যর্থ না হয়। তো এই জন্য সাধারণত দেখা যায় যে স্বাভাবিক যে অ্যাক্সিডেন্টাল আগুন যখন হয় তখন একটা উৎস হয় এবং ছোট আকারেই হয়ে থাকে। তা এখানে যদি আমরা সত্যি দুই দিকেই অগ্নিকাণ্ড এবং একইভাবে অনেক প্রজ্বলিত হয়েছিল সেটা দেখতে পেয়ে থাকি, তাহলে অবশ্যই এটা একটা স্বাভাবিক চিত্র নয়। অস্বাভাবিক চিত্র মানেই হচ্ছে যে আমরা যে ধরে নেব যে অস্বাভাবিক চিত্র মানে হচ্ছে যে এটা স্যাবোটেজ হওয়ার সম্ভাবনা আছে। স্যাবোটেজের আরও অনেকগুলো আলামত আছে, যেমন এর পিছনে যেমন আমরা দেখলাম যে 6তলা ভবনে অগ্নিকাণ্ড এবং মাঝরাতে 1:52-তে, এবং খুব যদি মাঝখানে আগুন লেগে থাকে এবং দুই দিকে চলে গেল, কিংবা দুই দিক থেকে আগুন লাগলো তারপরে মাঝখানে আসলো, এবং খুব দ্রুততার সাথে একটা ফ্লোর, এত লম্বা ফ্লোর, পুরাটি আগুন লেগে তার উপরের আগুন লাগলো 7তলা, 8তলা, 9তলা, এই 4তলার অগ্নিকাণ্ড আমাদের চোখের সামনে খুব দ্রুততার সাথে ঘটে গেল। ওয়ারেজ একটা ফায়ারের গাড়ি কিন্তু সচিবালয়ের ভিতরেই থাকে ওখানে, এবং তারা দ্রুততার 2 মিনিটের ভিতরে সেখানে পৌঁছে গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে তো তেমন কোনো বারুদও নাই, কোনো কেমিক্যালও নাই, তেমনভাবে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সংযোগও নাই। তাহলে কেন এত দ্রুততার সাথে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা, যেটা আজ পর্যন্ত সচিবালয়, যেটা একটা কি ইনস্টলেশন কি আছে, তাতে কখনো ঘটে নাই। তা এই জন্যই এটাকে খুব স্বাভাবিকভাবে আমরা নিতে পারি না। এত বড় না ঘটলেও ছোটখাটো বোধহয় ঘটেছিল গেল আগস্টেই সম্ভবত তথ্য অধিদপ্তর ভবন, যেটি সেখানে আগুন লেগেছিল, ছোট আগুন লেগেছিল, এবং ওগুলো যেটা লেগেছিল আমার মনে আছে যে একটা স্টোরেও আগুন লেগে গেছিল, এবং ওখানকার যারা কর্মী আছেন তারাই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই ফায়ারটা নিভিয়েছিলেন এবং তাকে আমরা পুরস্কৃত করেছিলাম। কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই সচিবালয়ে। তা এটার এখন হলো কি যে আমরা দেখব যে একটা মোটিভ থাকে কোনো একটা ঘটনার, যে মোটিভটা হলো যে এই সচিবালয় যেটা সারা দেশের একটা অ্যাডমিনিস্ট্রেটিভের প্রাণ কেন্দ্র, এখান থেকে সমস্ত নথিপত্র, এখানকার যে জাতির নথিপত্র এখানে থাকে। তাই সেখানে এত বড় অগ্নিকাণ্ড ঘটে যাবে, তাহলে দেখতে হবে যে কার লাভ হচ্ছে,
মানে মোটিভ থাকতে হবে যে কারা লাভবান হতে পারে, সেই গ্রুপগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। এবং তাদেরকে যদি আমরা অনুসন্ধানের দিকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে তাদের কোনো এখানে অবদান রয়েছে কিনা। এখন এখানে হচ্ছে যে মাঝরাতে কোনো ভিজিটর ছিল না সচিবালয়ে, তাহলে কারা ছিল? যারা ওখানে নিরাপত্তা কর্মীরাই ছিল। তারা কি আসলে উপরে এই 6 তলাতে ছিল? এই ভবনে কেউ থাকে না, আমরা যেটুকু জানতে পেরেছি যে নিরাপত্তা কর্মীরা নিচে থাকে। তাহলে 6 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা কি হতে পারে? অর্থাৎ যদি মানুষ 6 তলাতে থাকতো, তাহলে আমরা হয়তো ধরতে পারতাম যে রাত্রে সিগারেট খেয়ে কেউ ফেলে দিল, কিংবা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটতো, কিংবা কোনো হিটার জ্বালিয়েছিল এই শীতকালে, তা সেখান থেকে অগ্নিকাণ্ড হতে পারে। আমি সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটু যেটি বলছিলাম, আমাদের সাথে আরো একজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। এর মধ্যে হয়েছেন জনাব আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সচিবালয়ের আগুন প্রসঙ্গে, আপনার কাছে আসবো আমি। তার আগে আমি একটু আমাদের সাথে স্টুডিওর বাইরে আমাদের সাথে রয়েছেন জনাব আব্দুল আউয়াল মজুমদার, একটু তার কাছ থেকে জেনে আসতে চাই দুঃখিত, যে প্রসঙ্গটি আসলে সারাদিন ব্যাপী আলোচনা হয়েছে, আজকেও হচ্ছে, যে সচিবালয়ের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে আগুন লাগার পরে একজন গার্ড ধোঁয়া দেখলো, তারপরে ফায়ার সার্ভিসের প্রসঙ্গ আসলো কিন্তু সেখানে কোনো ফায়ার অ্যালার্ম কি নেই, বা সেখানে অগ্নি নির্বাপনের আর কোনো ব্যবস্থা নেই যে স্বনিয়ন্ত্রিতভাবেই হতে পারে? এতটাই ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সচিবালয়ের এই ধরনের নিরাপত্তার বিষয়গুলো? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব আউয়াল মজুমদার, এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি জি, এখন শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম যে সচিবালয়ের মতো এরকমের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে ধোঁয়া দেখে আগুন নেভাতে হবে কেন? মানে সেখানে কি ফায়ার অ্যালার্ম নেই, বা অন্য কোনো ডিজিটালাইজ প্রক্রিয়া নেই যেখানে স্বনিয়ন্ত্রিতভাবেই অন্তত প্রাথমিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা সংকেত পাঠানো যেতে পারে, সে ধরনের কিছু? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সচিবালয় হলো একটা অত্যন্ত সংরক্ষিত এলাকা, গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে সহজে স্যাবোটেজ করা সম্ভব না। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা গাড়ি আছে একেবারে 2 মিনিটের রাস্তার মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার হলো সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র আছে, তবে এগুলো সম্ভবত স্বয়ংক্রিয় না, এগুলো ম্যানুয়াল মানুষ চালাইতে হয়। তো তখন যেহেতু এত রাতে কোনো মানুষ জাগ্রত ছিল না, সে কারণে সেগুলোকে সক্রিয় করা যায় নাই। তো আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। যদি এটা স্যাবোটেজ হয় তাহলে অত্যন্ত দুঃখজনক এবং দুঃসাহসী কাজ, আর যদি এটা বিদ্যুৎ থেকে হয়ে থাকে তাহলে হয়তো হতেই পারে। তো আমার মনে হয় এখন আমরা কোনো উপসংহারে না পৌঁছে, আমি উপসংহারের কথা বলছি না, সেজন্যই আপনার কাছে জানতে চাইছিলাম যে স্যাবোটাইজ যদি নাও হয়ে থাকে সচিবালয়ের, আপনি যে বিদ্যুতের কার্যক্রম, বিদ্যুৎ শর্ট সার্কিটের মতো হতে পারে, সেটির জন্য একটি ব্যবস্থা কি থাকার কথা নয়? সাধারণত রাতে তো আসলেই কোনো লোক থাকবে না, তাহলে ম্যানুয়াল পদ্ধতিই যদি নির্ভর হয় আগুন নেভানোর পদ্ধতি, তাহলে সচিবালয় এইভাবেই অরক্ষিত থাকছে বছর পর বছর। হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত যে এটা আরো আধুনিকায়ন হওয়া উচিত। কারণ যেহেতু তখন লোকজন, সবসময় লোকজন থাকে না, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র আছে, আর এটা রাষ্ট্রের মর্যাদার সাথেও জড়িত। এখানে যদি কিছু ঘটে তাহলে হয়তো অনেকের মনে হইতে পারে যে মানে যারা দায়িত্বশীল তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না। তো এখানে আমার মনে হয় কিছুটা ঘাটতি তো ছিল, না হলে আগুন এইভাবে লাগলো কেন? জি, আপনার কাছে আরো এই প্রসঙ্গে আসবো। আমাদের সাথে জনাব আজাদ মজুমদার রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এর আগে দেখেছি আগের সরকারের সময় যদি রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ হতো, লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি, কিংবা
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন, সবটাকেই বিএনপি জামাতের ষড়যন্ত্র বলা হতো। এখনও আমরা দেখছি যে সরকারের সেটি কর্মচারীদের আন্দোলন কিংবা 7 মার্ডার কিংবা পাহাড়ের আগুন কিংবা আজকের আগুনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর বা তারাই এই কাজটি করেছেন। সরকারের একজন উপদেষ্টাও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন, এছাড়া সমন্বয়করাও বলছেন। একটু জানতে চাই যে এটা কি আসলে একই রকম শোনা যাচ্ছে কিনা, বা আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কি কথাগুলো বলা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলতে চেয়েছেন আসলে বিষয়টা সেভাবে কেউ বলেনি। আজকে সরকারের পক্ষ থেকে এই আগুনের পরে সরকারের দায়িত্বশীল যারা, তারা সারাদিন তদারকি করেছেন। তদারকি করার পর উপদেষ্টা পরিষদে খুব জরুরি একটা বৈঠক হয়েছে আজকে যমুনাতে, রাষ্ট্রীয় অতিথি ভবন। সেখানে বৈঠক শেষে আপনি দেখেছেন 3 জন উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু কেউ একবারও বলেননি যে এটা কোনো একটা রাজনৈতিক দলের ষড়যন্ত্র বা কারকই। সরকারের সফলতাকে ব্যর্থ করার চেষ্টা, এটি বলেছেন। সফলতাকে ব্যর্থ করার একটা আশঙ্কার কথা বলেছেন। এই আশঙ্কা তো এটা আমরা সবাই বলছি, সবাই দেখেছে। এখানে আপনার তদন্তটা ওপেন, এখানে তদন্ত শেষে আসলে জানা যাবে যে এটা কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। কোনোটাই আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনাও হতে পারে। এখানে একজন আমার সাথে আছেন বিজ্ঞ আলোচক, উনিও ভালো করেই জানেন যে এটা যে দুর্ঘটনা হতে পারে না এমন কোনো বিষয় নয়, দুর্ঘটনা হতে পারে। কারণ আপনি দেখেছেন যে সচিবালয়ের বিল্ডিংগুলো যথেষ্ট পুরনো এবং সেখানে বৈদ্যুতিক যে সংযোগ আছে সেই সংযোগগুলোতেও যথেষ্ট দুর্বলতা থাকতে পারে। তো সেটা একটা দুর্ঘটনার একটা কারণ থেকে যায়। আবার এটাকে যে নাশকতা বলা যাবে না এরকমটাও এখনই বলা সম্ভব নয়। সরকার এ ব্যাপারে যথেষ্ট সিরিয়াস, এবং যথেষ্ট সিরিয়াস দেখেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রথমে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছিল পরবর্তীতে সেটা পরিবর্তন করা হয়েছে। আমরা সবসময় বলি যে উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে পর্যায়ে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আসলে উচ্চ পর্যায়ে না, এটা রুটিন তদন্ত কমিটি করা হয়। এ ধরনের বড় বড় আরও অনেকগুলো অগ্নি দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, এবং অগ্নি দুর্ঘটনা ঘটার পরে যথারীতি নিয়ম মেনে তদন্ত কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের পর 1-2 দিন পর কিছু ধরপাকড় হয়েছে, তারপর আবার যথারীতি সব কিছু স্বাভাবিক হয়েছে। কিন্তু আজকে কিন্তু আপনি খেয়াল করে থাকবেন যে সরকারের পক্ষ থেকে বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, এবং গুরুত্বের সাথে নেওয়া হয়েছে দেখেই কিন্তু সব কয়জন উপদেষ্টা একটা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন না, উচ্চ পর্যায়ে মানে উচ্চ পর্যায়ে। এখানে স্বরাষ্ট্র সচিব মাননীয় ওনাকে পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ওনার সাথে আরও গণপূর্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যেহেতু বিস্ফোরণের আলামত আছে, বিস্ফোরক ব্যবহারের আলামত আছে, সশস্ত্র বাহিনী থেকে একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে তদন্তের সাথে যুক্ত করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো যান্ত্রিক কোনো কারণে যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেটার জন্য আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা বিশেষজ্ঞ আছেন, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে। তো সব পক্ষই আসলে সব ধরনের দিকটাকে বিবেচনায় রাখা হচ্ছে, যে কোনোটাই এটার কারণ হতে পারে, এবং এটা নিয়ে যাতে কোনো কালক্ষেপণ না করা হয়। প্রথমে যে তদন্ত কমিটিটা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 7 কার্য দিবসের কথা। বাংলাদেশে 7 কার্য দিবস, অনেক সময় দেখা গেলো যে পরবর্তীতে আরও অনেকগুলো কার্য দিবস পেরিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা কোনো 7 কার্য দিবসের বিষয় না, 3 দিনের মধ্যে অন্তত প্রাথমিক কারণটা দিতে হবে। এবং সেই 3 দিন কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। সে আগামীকাল ছুটির দিন। আপনি জানেন যে এখন হলিডে মৌসুম চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সবাই এক ধরনের ছুটির আমেজে আছে। হলিডেও কি কার্য দিবস হিসেবে গণ্য হবে? হ্যাঁ, এখন 3 দিনের মধ্যে বলা হয়েছে, 3 দিনের মধ্যে বলা হয়েছে, এবং এই 3 দিন কিন্তু কার্য দিবস নয়। আগামীকাল থেকে 3 দিনের মধ্যে অন্তত প্রাথমিক রিপোর্টটা যাতে দেওয়া হয় যে কেন অগ্নিকাণ্ডের উৎসটা কি, এই অগ্নিকাণ্ডের কি কারণে এই অগ্নিকাণ্ড হতে পারে, কোথায় কোথায় দুর্বলতা ছিল। শুধু তা নয়, আপনার যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মন্ত্রণালয়গুলো থেকেও কিন্তু পৃথকভাবে কমিটি গঠন করা হয়েছে তাদের ক্ষতিগুলো যাচাই করার জন্য। কারণ এখানে ক্ষতিটা অনেক ব্যাপক মাত্রায় হয়েছে। স্বাভাবিকভাবে বাইরের থেকে মনে হয় হয়তো জনবলের ক্ষতি হয়নি সেই অর্থে, তাহলে বোধহয় অগ্নিকাণ্ডটা বড় নয়, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটা একটা অনেক বড় একটা বিপর্যয় ছিল আজকের এই অগ্নিকাণ্ডটা। তো এইটা বিবেচনায় নিয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কেউ কিন্তু এটা বলছে না যে এটা অমুক রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এই ধরনের রাজনৈতিক বক্তব্য কিন্তু এখানে দিচ্ছে না। আপনি একজন উপদেষ্টার কথা বলেছেন, উনি ষড়যন্ত্রের কথা বলেছেন। হ্যাঁ, ষড়যন্ত্র তো কিছুটা আলামত
ওনারা হয়তো আছেও এবং লক্ষ্যও করেছেন। উনি ষড়যন্ত্রটা করেছেন, একজন মুখ্য সচিবের অনিয়মের তথ্য পাওয়া গেছে, এ ধরনের একটা ইঙ্গিত করেছেন তিনি। উনি এটা বলেছেন ওনার কাছে যেটা মনে হয়েছে, উনি ওনার বক্তব্যটা দিয়েছেন। ওনার সাথে আরো যারা আছেন তারাও তাদের বক্তব্য দিবেন। প্রত্যেকের মতামত নিয়ে প্রত্যেকের সাথে কথা বলেই তো তদন্ত কমিটি যারা গঠিত হয়েছে তারা তদন্তটা শেষ করবেন। তো এখনই আমি উড়িয়ে দিচ্ছি না যে, বা সরকার থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে না যে এটা একটা দুর্ঘটনা নয়, আবার এখনই জোর দিয়ে একেবারে নিশ্চিত হয়েও বলা যাচ্ছে না বা কেউ বলছে না যে এটা একেবারে ষড়যন্ত্র। মুখ্য সচিবের যে দুর্নীতির কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু জনাব আসিফ কিন্তু আরেকটা ব্যাখ্যাও দিয়েছেন। মুখ্য সচিবের দুর্নীতির যে কাগজপত্রগুলো যেগুলো এইখানে হারিয়ে গেছে, কিন্তু সেটা কিভাবে রিকভার করা যায় সেটার কিন্তু উনি একটা বক্তব্য দিয়েছেন যে এটা এখান থেকে হারিয়ে গেলেও কিন্তু এটা স্থানীয় পর্যায় থেকে এই কাগজগুলো জোগাড় করে কিন্তু এই দুর্নীতির তদন্তটা চালানো যাবে। তো এখানে এই শুধুমাত্র সচিবালয়ে আগুন লাগিয়ে কিছু কাগজ পুড়িয়ে দিলেই কেউ যদি ভাবে যে সে দুর্নীতি থেকে বেঁচে যাবে, তাহলে সেটা এই আধুনিক যুগে সেটা এক ধরনের আসলে বালখিল্যতাই বলা যায়। এই ধরনের এই যে তার ইঙ্গিত বা তার হয়তো ব্যক্তিগত মতই বলি না কেন, সেই ধরনের কোনো তথ্য কি আপনারা পেয়েছেন যে স্যাবোটাজ টাইপের কিছু হতেও পারে? সেই ধরনের কোনো তথ্য কি? সেটা তো আমার এই মুহূর্তে পাওয়ার কিছু নয়। এটা তো আমি শুরুতেই বলেছি যে এই তদন্তের সব দিকটাই খোলা রাখা হয়েছে। স্যাবোটাজের কিছু আশঙ্কা তো আছে, কিছু কিছু বিষয় দেখলে আপনার খোলা চোখে মনে হতে পারে যে এটা হয়তো বা স্যাবোটাজ, কিন্তু আপনি যখন ঘটনার গভীরে যাবেন, বিশেষজ্ঞ যারা তারা যখন পর্যালোচনা করবেন, আমরা তো কেউ অগ্নি বিশেষজ্ঞ নই, তাই না? যারা বিশেষজ্ঞ তারা এটা পর্যালোচনা করে দেখবেন যে এইটা আসলেই কি স্যাবোটাজ কিনা। সাদা চোখে কিন্তু এত বড় দুর্ঘটনার কারণ বলে দেওয়া সম্ভব না। যদি বলে দেওয়া সম্ভব হতো তাহলে তো আর এই এত জনাব আউয়াল মজুমদার একটি কথা বলছিলেন যে সচিবালয়ের ভেতরে স্যাবোটাজ করা কঠিন। আমরা সেটি নিয়ে একটু জানতে চাইবো তার কাছ থেকে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, ফিরছি 24 ঘন্টা আলোচনায়। আমরা একটু যেতে চাই জনাব আউয়াল মজুমদার, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যেটি আপনি শুরুতে বলছিলেন যে সচিবালয়ের ভেতরে এত রাতে স্যাবোটাজ কেউ কিছু করার মতো একটু কঠিন, সেটি কেন বলছেন? আসলে সেখানে কেন কোনো ধরনের অঘটন ঘটানো যাবে না কেন বলছেন? আমি এটাকে অসম্ভব বলছি না, আবার একেবারে সহজও না, কারণ এটা কেপিআই গুলোর মধ্যেও এটা অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সিসিটিভি লাগানো আছে প্রতি ফ্লোরে, প্রতি কর্নারে, আর এখানে কেউ স্যাবোটেজ করলে এটাকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নেবে এবং খুঁজে বের করবে। তো কাজে এই ভয়টাও সেখানে থাকে। সচিবালয়ে আমার 18 বছরের ঠিকানা, এই ভবনেও আমি কাজ করেছি। তো কাজেই এটা অসম্ভব নয়, কিন্তু একেবারে হালকা কাজও নয়। তবে স্যাবোটেজের বিষয়টা উড়াই দেওয়া যায় না। এটা হতে পারে বিদ্যুতের কোনো সমস্যার কারণে হতে পারে। তো এটা তদন্ত কমিটি রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে। তবে আমাদের দেশে একটা কাজ করে যেটা আমি কখনো করি নাই, যেমন 3 দিন 7 দিন বলে, কিন্তু আমি কখনো আমার কোনো আদেশে 3 দিন 7 দিন বলি নাই, তারিখ উল্লেখ করে দিছি যে 27শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর বা 3 জানুয়ারি। তো এরকম তারিখ উল্লেখ করে দিলে বুঝতে সুবিধা হয় এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরও একটা মানসিক চাপ থাকে দ্রুত করে দেওয়ার জন্য। তো তবু এটা ডেপুটি প্রেস সেক্রেটারি সাহেব ক্লিয়ার করেছেন যে 3 দিন মানে শুক্রবার শনিবার মিলিয়ে। তবে সেখানে তারিখ উল্লেখ করে দিলে ভালো হতো, তাইলে আমাদের বোঝার জন্য আরো সুবিধা হতো। জি, ধন্যবাদ। আমি একটু শুরুর প্রসঙ্গে আরেকটু জানতে চাই। আপনি বলছিলেন যে সম্ভাবনার কথা, কিন্তু আমরা যেটি দেখলাম যে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সচিবালয়ে দুর্বল, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে তো আসলে মনে হচ্ছে যে সচিবালয় সত্যি অনেক ভালো ব্যবস্থা থাকার কথা। ফলে ভেতরের যারা মানুষ তারা তো বুঝতেই পারেন যে হ্যাঁ এখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা দুর্বল। ফলে এই ধরনের সিকিউরিটিরও কোথায় কোথায়
লিকেজ আছে সেটিও তো ভেতরের মানুষ নিশ্চয়ই ভালো করে জানার কথা। সেটি রাতের বেলায় যেহেতু মানুষ থাকে না, সিকিউরিটির কোথায় কোথায় লিকেজ আছে সেটিও তো জানার কথা, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, ত্রুটি থাকা স্বাভাবিক, তবে ঝুঁকি আছে, এটাতে অনেক ঝুঁকি আছে। কারণ এটা ঝুঁকি মানে একেবারে মহা ঝুঁকি, কারণ সরকার তো এখানে ছাড় দেবে না। আর সরকার, এখনকার সরকার তো নিরপেক্ষ সরকার, কাজেই উনারা কারো গাড়ে তুলে দিতেও চাবেন না। তো কাজেই এখন এরকম একটা কাজ করা সহজ না, আবার অসাধ্যও না। এটা হতে পারে, আশঙ্কা থাকতে পারে, কিন্তু আবার এটা হয়তো বিদ্যুতের লাইনের ত্রুটির কারণেও হতে পারে। আমি এটাকে বলছি এ কারণে, কারণ এটা ঝুঁকিবহুল। এটা কারণ সরকার এখানকার কোনো কাজকে এত গুরুত্ব দিয়ে নেবেন, খুদে বের করার জন্য উঠে পড়ে লাগবেন, যেটার উপরে আর কোনো প্রায়োরিটি হয় না। এই কারণে আমি বলছি যে এখানে যারা ঝুঁকি নিছে, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে তারা দুর্দর্শ, তারা খুবই দুর্দর্শ, না হলে তারা সাহস পেত না। জি জনাব আবু নাঈম, একটু আপনার কাছে জানতে চাই যে তার মানে তিনি স্যাবোটাজের বিষয়টিকে একটু কঠিন বলতে চাইছেন, একটু সিকিউরিটির বিষয়ে একটু জানতে চাই যে এখানকার যে আজকে প্রায় 10 ঘন্টা, কোথাও বলা হচ্ছে যে 12 ঘন্টা লাগলো আগুন নেভাতে, তার মানে দুর্বল, এবং বোঝাই যাচ্ছিল যে ম্যানুয়াল ব্যবস্থাপনায়। এই ক্ষেত্রে কি আপনাদের, বা আপনি হয়তো এখন দায়িত্বে নেই, আমি আপনাদের বলতে ফায়ার সার্ভিসকেই বোঝাচ্ছি, যে তাদের কি কোনো পরামর্শ দেওয়ার কিছু নেই বা সেখানে কিছু বলার থাকে না? কারণ আমরা দেখছি ফায়ার সার্ভিসের শর্ত না মানলে প্রাইভেট প্রতিষ্ঠানে তো গিয়ে ঠিকই তারা বন্ধ করে দিচ্ছে। সচিবালয়ে কি তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা যেন ইমপ্লিমেন্ট হয় সে ধরনের কোনো কিছু করার থাকে না? অবশ্যই। এর পূর্বে আমি খালি একটা বলতে চাই যে জনাব আউয়াল মজুমদার যে কথাটা বলেছেন, যে আমি বরঞ্চ সাধুবাদ জানাই বর্তমান সরকারকে, যে 3 দিন, মানে এই 3 দিন আগামীকাল থেকে শুরু, এবং 3 দিনের ভিতরেই প্রাথমিক একটা কথা যেন এই ইনকোয়ারি টিম বলতে পারে, এবং উচ্চ পর্যায়ে মানে একজন স্বরাষ্ট্র সচিব নিজেই এই এই কমিটির আহ্বায়ক হয়েছেন। তা এটা অবশ্যই আমরা দেখলাম যে সরকার কতখানি গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই এটা যে স্যাবোটাজ হতে পারে, এইটা মাথায় নিয়েই, বড় জিনিসটাকে মাথায় নিয়ে কিন্তু ইনকোয়ারিটা শুরু হওয়া উচিত। কারণ হলো যে এক হলো যে আপনি বললেন যে নিরাপত্তা ব্যবস্থা কী ছিল, এখন হলো কি শর্ট সার্কিটেরও যদি কথা হয়ে থাকে, শর্ট সার্কিট 2 রকমের হতে পারে। একটা হলো অ্যাক্সিডেন্টাল, আরেকটা হলো যে আপনি যদি চান যে আজকে 6তলা ভবনের উপরে আপনি শর্ট সার্কিটের ব্যবস্থা করবেন, এবং নিচে থেকেই আপনি বসে সে উপরে খালি তার জয়েন্ট করে নিচে আসলেন, প্লাগের এটা প্রবেশ করিয়ে দিলেন, অন করলেই উপরে একটা স্পার্ক হবে। আর এই স্পার্কের ওইখানে যদি আপনি গান পাউডার বা যদি বিস্ফোরক কিংবা কেমিক্যালও যদি রাখেন, তখন সেটা স্প্রেড হওয়া অত্যন্ত সহজ। এই জিনিসটা কাকে দিয়ে করানো যেতে পারে? যে সেখানে কেউ রাত্রেবেলায় থাকে না, কেবলমাত্র কিছু নিরাপত্তা কর্মী, যাদেরকে হয় ব্ল্যাকমেল করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, যে আমরা যদি মনে করি, আমি যদি মনে করি যে তাকে ব্ল্যাকমেল করবো, তাকে এমন চাপ সৃষ্টি করব, তার পরিবারের উপরে চাপ সৃষ্টি করব, যে সে আমার খালি একটা কাজ করবে, যে সেই প্লাগটাকে ঢুকিয়ে সুইচটা অন করে দেবে এর জন্য, কিংবা তাকে আমি এমনভাবে প্রলোভন দেখাবো, এমন টাকা দিব যে সে এই জিনিসটা করতে পারে। তাহলে কি এই যে কি ইনস্টলেশনে এটাকে খুব একটা অসম্ভব একটা স্যাবোটেজ করা? এটা আমি এই কিছুটা দ্বিমত পোষণ করি। প্রথমে আমার যেটা মনে হয় যে এই তদন্ত কমিটি প্রথমেই বড় জিনিসটা ধরে নেবেন মাথায়, তাহলে আমার মনে হয় যে আমরা কোনো কিছুতেই বাদ ফেলাবো না বা কোনো কিছুই বাদ পড়বে না। কারণ হলো যে এখানে যেটা বলছিলাম, যে এখানে এমন এমন ডকুমেন্ট আছে যেটা হয়তোবা যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে রিকভারি করা যাবে, বাট যারা দুর্বল আছে, হ্যাঁ কিছুটা হয়তো বা যাবে, কিন্তু যাদের দুর্বলতা রয়েছে, যাদের দুর্বলতা রয়েছে তারা তো অবশ্যই চেষ্টা করবে সে যেভাবে পারুক সেটা করার জন্য। তা এইটা অসম্ভব না। আর দ্বিতীয়ত হলো যে আমার যে অভিজ্ঞতা, আমাদের যে ফায়ার সার্ভিসের, আমার এবং আমার এখন যারা কর্মীরা আছেন, তারাও এরকমভাবে এত অল্প সময়ে এত বড় ধরনের এবং এত বড় ফ্লোর, মানে এক একটা ফ্লোরে এবং 2 দিকে, আর মধ্যেখানে লিফট এবং ওখানে একটু করিডোর আছে, যেখানে একটা ব্রেক আছে, যে আপনার এখানে অগ্নিকাণ্ড লাগলে এখানে এটা পার হয়ে যে যাবে, ওখানে তো আর কোনো দাহ্য বস্তু নাই। তা এটাও একটা অস্বাভাবিক ব্যাপার, তা অসম্ভব না, যেটা মাননীয় সচিব মহোদয় বলছিলেন আউয়াল মজুমদার, যে এটা হতে পারে, কিন্তু প্রথমে আমরা বড়টা ধরে নিলে আমার মনে ভালো। এখন যদি আপনি যেটা প্রশ্নের উত্তর যেটা বলবো, যে নিরাপত্তা ব্যবস্থা কি ইনস্টলেশন পয়েন্ট ইনস্টলেশনে, এখানে
সব রকম, খালি ফায়ার সার্ভিস না, এখানে প্রত্যেকটা বাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী, সার্ভিস প্রোভাইডার যারা আছেন, গ্যাস থেকে ইলেকট্রিসিটি থেকে পূর্ত মন্ত্রণালয়, পূর্ত বিভাগ, তারাও কিন্তু এর ভিতরে প্রত্যেকেরই স্টেক আছে যে কারা কিভাবে কি কাজ করবেন। এমনকি সেনাবাহিনীকেও যে কোনো বাংলাদেশের কি ইনস্টলেশন, কি পয়েন্ট ইনস্টলেশনে তাদের দায়িত্ব দেওয়া আছে, তাদেরকে অল্টারনেটিভ। কারণ এটা হলো যে দেশের একটা স্থাপনা, কি ইনস্টলেশন পয়েন্ট যখন আক্রান্ত হবে তখন সেনাবাহিনী বা পুরো সশস্ত্র বাহিনীরও ভূমিকা রয়ে গেছে, এবং তারা কিন্তু এখানে কাজ করার কথা এবং তাদের অল্টারনেটিভ প্ল্যান করার কথা। এখন ওই প্রথম জিনিসটা যেটা ইনকোয়ারি টিমের কাছে আমাদের যেটা আকাঙ্ক্ষা থাকবে যে সেফটি প্ল্যান করা আছে কিনা এই কি ইনস্টলেশনে, খালি ওই বিল্ডিংটা না, প্রত্যেক সেফটি প্ল্যানটা আছে কিনা এবং কাকে কাকে কি দায়িত্ব দেওয়া আছে এবং কিভাবে সেগুলোকে দায়িত্ব পালন করা হয়েছে এই পরিস্থিতিতে। এখন তো বাংলাদেশ এমনিতে একটা চ্যালেঞ্জের মুখে আছে যে সব জায়গাতে ইনকোয়ারি হচ্ছে, এখন ইনকোয়ারির জন্য এই নথিগুলো দরকার আছে, তাই সেগুলোকে ধ্বংস করার জন্য একটা তো থাকতেই পারে। তা যাই হোক, এখন যেটা হলো যে আপনি যেটা বলছিলেন যে ফায়ার সার্ভিসের এখন যে সক্ষমতা আছে, অবশ্যই এই কি ইনস্টলেশন বা সচিবালয়ের নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট। কিন্তু এখানে অত্যন্ত পরিতাপের বিষয় যে এখানে পূর্ত অধিদপ্তর থেকে ওখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গেট তৈরি করা হয়েছে এবং ওখানে আর্চ দেওয়া হয়েছে, মাথার ওখানে উপরে একটা দেওয়া হয়েছে, যেটাতে ফায়ার সার্ভিস কয়েকবারই চিঠি লিখেছে যে এটাতে আমাদের যে টার্ন টেবিল ল্যাডার ভিতরে ঢুকতে পারছে না, যেটা আমাদের খুব এসেনশিয়াল, যে 9তলা ভবন কিংবা তার এখনো 19তলা ভবনও হয়েছে সচিবালয়, ওগুলাকে করতে হলে নিবৃত করতে হলে দ্রুততার সাথে এই গাড়িগুলোকে ভিতরে ঢুকতে দিতে হবে। কিন্তু তারা কোনো কিছু করেনি। পূর্ব দিক থেকে যেটা নতুন ফটক তৈরি করা হয়েছে সেখান থেকে অল্প একটু ঢোকার পরে আর ভিতরে ঢুকতে পারছে না গাড়ি, একটা মাত্র গাড়ি যেটা আরও কম ক্যাপাসিটি ঢুকেছিল সেটা কাজ করেছে। অথচ এখানে এই একটা ভবনে যখন অগ্নিকাণ্ড হয়েছিল, ফায়ার সার্ভিসের সে সক্ষমতা 4টা টার্ন টেবিল ল্যাডার যদি প্রবেশ করাতে পারতো এবং চারোদিক থেকে যে এই সাইডের যে লম্বাটা আছে 2 দিক থেকে তারা যদি তাহলে গ্লাস ভেঙে ওখানে পানি দেওয়াটা না খালি, সেখানে তারা অগ্নিকর্মীরা নেমে যেতে পারে এবং ওইখানে তারা ফিজিক্যালি সার্চ এবং নেভাতে পারে, আবার উদ্ধারও করতে পারে। আরেকটা সবচেয়ে দুর্বল দিকটা আমি বলতে চাই যে সেখানে আমাদের একজন ফায়ার কর্মী যে অগ্নিসেনা নয়ন মারা গিয়েছে। কেন? আজকে জাস্ট দেখা গেল যে অপোজিটে রাস্তার অপোজিট থেকে সে পানি নিয়ে আসার জন্য ওখানে ফায়ার সার্ভিসে কেন পানি এই কি ইনস্টলেশন পয়েন্টে পানির অভাব হয়ে গেল, কেন সেখানে আজল মজুমদার একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি শুরুতে তিনি যে আশঙ্কার কথা বলছিলেন যে ইনকোয়ারি হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রিতে, সেখানকার নথি গায়েবের প্রসঙ্গ আসতে পারে, তিনি যে শুরুতে বলছিলেন, যেটির আগে বলছিলাম এর আগেও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের কথা বলা হয়েছে, আজকেও বলেছেন সার্জিস আলম তার একটি স্ট্যাটাসে। শুধু একটি লাইন বলি, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় উপড়ে ফেলতে হবে, এবং তিনি সাবধান করার আর সময় নাই বলেও 3 উপদেষ্টাকে উল্লেখ করেছেন। একটু আপনার কাছে জানতে চাওয়া, যদি সরকারকে বেকায়দায় ফেলতে পারে, আবার তদন্ত হচ্ছে, নথিগুলো সচিবালয়ে রয়েছে, এবং সেটি যদি ওইখানে থাকা লোকজনের কাছেই ঝুঁকিপূর্ণ হয়, সেই সব ঝুঁকিপূর্ণ লোকগুলো কিভাবে থাকছে সরকারে বা কেন রাখা হচ্ছে এতদিন ধরে? দেখেন, রাতারাতি তো সব লোক পরিবর্তন করা সম্ভব নয়। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হচ্ছে 11.5 লাখ থেকে 12 লাখ। তো আপনি চাইলেও 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রাতারাতি বদলে ফেলা সম্ভব না, তাদেরকে নিয়েই কাজ করতে হবে। তাদের মধ্যে যারা অতীতে ফেসিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যারা সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, বা যারা জনগণের কে সার্ভিস না দিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, এরকম কিছু লোককে আপনি সরিয়ে দিতে পারেন, বা এরকম কিছু লোককে আপনি শাস্তি দিতে পারেন। আপনি চাইলেও সচিবালয়ের মতো জায়গা থেকে সব কর্মকর্তা কর্মচারীকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। এবং এখানে অসংখ্য কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখানে কাজ করছেন এবং যাদেরকে আসলে কাজের জন্য প্রয়োজন, তার রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় প্রয়োজন, বেশি দেখার প্রয়োজন হলো তার কর্মদক্ষতা ইত্যাদি নানা বিবেচনাতেই অনেকেই এখানে রয়ে গেছেন। সরকার চাইলেও একেবারে তালিকা ধরে সবাইকে এখান থেকে সরিয়ে দিতে পারবে না, তাহলে তো রাষ্ট্রযন্ত্রই অচল হয়ে যাবে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনারা সবাই বলেছেন, আবার সার্জিস আলম সাহেব বলেছেন, আরও অনেকে বলেছেন যে
অনেকেই রয়ে গেছেন এখানে। এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না, অনেকে তো অবশ্যই রয়ে গেছেন। আপনি দেখেছেন যে জনপ্রশাসন সংস্কারের একটা প্রস্তাব মাত্র এসেছে, সেখানে কিছু লোক কিভাবে সেই প্রস্তাবের বিপক্ষে নেমে গিয়ে চাকরিবিধির শর্ত অনেকটা ভঙ্গ করে দিয়ে তারা আন্দোলন করছেন। যেখানে তাদের কাজ করার কথা সেখানে তারা কাজ না করে নিজেদের সুযোগ সুবিধা ইত্যাদি নিজেদের স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তো এই ধরনের যখন মানসিকতা যেসব কর্মকর্তাদের থাকে তারা তো আপনার ধরেন রাজনৈতিক লেজুর ভিত্তি করবে বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কাজ করবে, এটা খুবই স্বাভাবিক জিনিস। তো এদেরকে চিহ্নিত করা হচ্ছে ধীরে ধীরে। আমরা সরকারের পক্ষ থেকে অনেককেই চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে বিদায় করা হয়েছে, অনেককে চিহ্নিত করে যারা কোন তুলনামূলকভাবে বড় ধরনের কোনো কিছুর সাথে যুক্ত নয় তাদেরকে বদলি করা হয়েছে। তো এরকম ব্যবস্থা কিন্তু প্রতিনিয়ত নেওয়া হচ্ছে, এটা চলমান কথা বলছিলেন। এই যে ক্যাডার বৈষম্যের প্রশাসন ক্যাডার যারা আন্দোলন করছিলেন বা এই যে আগুন, এই সাম্প্রতিক ঘটনাগুলোর সাথে কোনো মেলবন্ধন আছে এরকম কিছু কি? না, আমি এইটার সাথে ওইটাকে মেলাচ্ছি না। আমি শুধু বলছি যে সচিবালয়ে যে ডিসিপ্লিন, এইটা ইন্ডিকেট করে যে এই কর্মকর্তারা অনেকেই যে তাদের চাকরির ক্ষেত্রে যে ডিসিপ্লিনটা মেনটেন করার কথা, তাদের যে কমিটমেন্টটা থাকার কথা সেই কমিটমেন্টটা নাই, তাদের কমিটমেন্টটা অন্যত্র। তারা ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য তারা যে কোনো ধরনের আমি বলবো যে কি বলবো সুবিধাবাদী কাজকর্মে জড়িয়ে যেতে পারেন এবং এমনকি কেউ কেউ এই স্যাবোটাজের সাথেও সম্পৃক্ত থাকতে পারেন। এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। আপনি কথা প্রসঙ্গে সেটি একটু জানতে চাই, যারা এই আন্দোলন করছে বা সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগও দাবি করেছেন, এরকম গতকালকে সেটিও হয়েছে, তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, যে সার্ভিস রুল যারা ভঙ্গ করেছেন বা নিয়ম যারা ভঙ্গ করেছেন? অবশ্যই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তারা তো আর কোনো সার্ভিস রুলের বাইরে না, তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং প্রজাতন্ত্রের যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি মেনেই তাদেরকে কাজ করতে হবে। যদি কারো নিয়ম নীতি পছন্দ না হয় তাহলে তারা চলে যাবে, স্পষ্ট কথা। কিন্তু আমরা এর বাইরে অন্য যারা আরো যারা ক্যাডার এর বাইরে বাইরেও আন্দোলন করেছেন, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ আমরা আবারও আগুনের প্রসঙ্গে একটু জানতে চাইবো, নিরাপত্তার বিষয়ে একটু জানতে চাইবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই, একটু স্টুডিওর বাইরেই যেতে চাই। জনাব আউয়াল মজুমদার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে অন্তত 5 থেকে 7টা মিনিস্ট্রির অনেক ডকুমেন্ট বা নথি পড়ে গেছে। উপদেষ্টা যারা রয়েছেন তারা বলছেন এর কয়েকটা মন্ত্রণালয়ের কিছু তথ্য রিকভার করা যাবে, সেগুলো ডিজিটাল, বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ের কিছু যাবে, কিন্তু এলজিডি মিনিস্ট্রি যেখানে আসলে হাজার কোটি টাকার কাজ হয় সেটি এখনো ম্যানুয়ালি রয়ে গেছে। আপনিও যেহেতু দায়িত্বে ছিলেন এবং আমরা ডিজিটাল বাংলাদেশেরই সচিব ছিলেন, আপনিও একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ম্যানুয়াল এখনো থেকে যাওয়ার কারণটা কি আসলে? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে মানসিকতা আমাদের, আমরা পরিবর্তনটাকে সহজে গ্রহণ করতে চাই না। আর সিভিল সার্ভিসের মান নিচে নামছে, এটা আমার স্বীকার করতে কোনো আপত্তি নাই যে আমরা অনেকটা কর্মবিমুখ হয়ে পড়েছি, আমরা নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করি না। আপনি যেটা বলছিলেন যে সরকারি কর্মচারীরা যে আচরণবিধি লঙ্ঘন করছে, এখন এখানে একবারে সকল পক্ষই বাড়াবাড়ি করতেছে। যারা সচিবালয়ে কর্মরত প্রশাসন ক্যাডারের লোক তারাও বাড়াবাড়ি করছে, আর অন্য ক্যাডারের তারাও বাইর থেকে এত উস্কানিমূলক কথাবার্তা বলতেছে যেটা আচরণবিধির পরিপন্থী, একেবারে পরিপন্থী। তো এটা দুর্ভাগ্যজনক। দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া প্রকাশ করব, আদায় করার চেষ্টা করব, কিন্তু অসমন অশালীন উস্কানিমূলক কথা বলবো না। তো এখন যারা অন্য ক্যাডার বাইরে আছেন তারাও সচিবালয়ে ঠিকমতো সেবা পান না, এটা সত্য। তাদের অনেক ন্যায্য কাজ হয় না। যেমন প্রশাসন ক্যাডারের লোকেরা পদ ছাড়া পদোন্নতি নেন, কিন্তু তাদের শূন্য পদ থাকে, যোগ্য লোক থাকে, তাও পদোন্নতি দেয় না। তো এই জন্য তো মন খারাপ হবে, এই জন্য তো ক্ষোভ জন্মাবে। কিন্তু আবার আমরা শিক্ষিত মানুষ হিসাবে আমরা আচরণবিধি, শৃঙ্খলাবিধির
অধীনে চলি বিদায় আমাদের এমন কোনো আচরণ করা ঠিক না যেটা মানুষের কাছে আমরা ছোট হয়ে যাই। তো এখানে কর্মবিবেকতা আছে, গাফুলতি আছে, দেশপ্রেমের অভাব আছে। আপনার এই কারণে এই কারণে হয়তো যেই মানে নথিপত্র সংরক্ষণ করার কথা সেই মানে এটা হয় নাই। আর ডিপটি প্রেস সেক্রেটারি সাহেব অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন যে সব অফিসারকে বের করে দেওয়া সম্ভব না, সমীচীন না। তবে হ্যাঁ, যারা মার্কা মারা দলদাস ছিল, মার্কা মারা, যাদের দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয়েছে, জনগণের হয়রানি হয়েছে, দুর্ভোগ হয়েছে, এদেরকে খুঁজে বের করা দরকার, এদেরকে শাস্তির আওতায় আনা দরকার, যাতে ভবিষ্যতে আর এরকম সাহসটা কেউ না পায়। আর আমি আমার দুই একটা লেখাতেও বলছি, অন্য টকশোতেও বলছি, এই সরকারকে আমরা সমর্থন করি, এই সরকার দেশটাকে বদলাক, কিন্তু এই সরকারেরও জনবল ব্যবস্থাপনায় ত্রুটি আছে। যার কারণ আমরা এমন লোককে কেন নিয়োগ দিচ্ছি যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাইলে এইটুকু আমরা আগে কেন জানতে পারছি না, আগে কেন যাচাই বাছাই করতেছি না? তো এতে আপনার সরকারের কাজেরও ক্ষতি হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, সরকারের ইমেজও কিছুটা নষ্ট হচ্ছে। সেদিকে নজর দেওয়া আমি মনে করি জনবল ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান সরকারকে আরেকটু আপনার মানে সতর্ক হতে হবে এবং আরো একটু খোঁজখবর নিতে হবে এবং যোগ্য লোকদেরকে খুঁজে বের করে বাড়ি থেকে ডেকে এনে দায়িত্ব দিতে হবে। আমি চেষ্টা করব যদি সুযোগ পাই আপনার কাছে আরেকবার যাওয়া। জনাব আবু নাঈম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে আসলে দিন শেষে আবারও আগুনের প্রসঙ্গে আসতে হয়, যে বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটে। এবার যেহেতু এখন আগুনের মৌসুম, এর আগে বড় পরিসরে না হলেও সচিবালয়ে ছোটোখাটো আগুন হয়তো ঘটেছে, কিন্তু দিন শেষে ফায়ার সার্ভিসের যে পরামর্শ থাকে সেটি ইমপ্লিমেন্ট আমরা অন্য কোথাও হতে দেখি না। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বা ফায়ার সার্ভিসের সক্ষমতা বলবো না, ক্ষমতার একটু বাড়ানো প্রয়োজন আছে কি, সেটি সরকারি কিংবা বেসরকারি স্থাপনায়? বলেছেন, অত্যন্ত সঠিক কথাটাই বলেছেন যে ফায়ার সার্ভিসের ইচ্ছা থাকলেও, যেমন সচিবালয়ে আমরা যে ড্রিলটা করি, এই ড্রিল কিন্তু সারা বিশ্বে এরকম ধরনের নমুনার টাইপের ড্রিল নাই। কারণ ড্রিল মানে হচ্ছে যে আগুন লাগিয়ে দেওয়া হবে, তখন তার রিয়াকশন দেখা হবে যে আসলে কে কখন কোথা থেকে তারা প্রস্থান করবে, আর যারা সেখানে আগুন লাগলে যাদের কাজ করার কথা তারা জানবেই না যে এটা ড্রিল কি অ্যাকচুয়ালি আগুন লেগেছে। তখন অ্যাকচুয়ালি দেখা যাবে যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কেমন আছে। তা ওরকম না করে আমরা একটা দিন ধার্য করি যে অমুক দিনে ড্রিল হবে, তা সবাই ধীরে সুস্থে সে মানে লিফট ব্যবহার না করে আস্তে আস্তে করে ধীরে সুস্থে নামছেন, গল্প করতে করতে নামছেন। এটা কিন্তু ড্রিল না, বাস্তবমুখী ড্রিল যদি আমরা না করতে পারি তাহলে কোনোদিনও এই ফায়ারের উন্নতি হবে না। দ্বিতীয়ত হলো যেটা বলা হচ্ছিল যে এই বিএনবিসি অনুযায়ী যে বিল্ডিংয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা থাকতে হবে, কন্ট্রোল পয়েন্ট থাকতে হবে, যে যেখানেই অগ্নিকাণ্ড হোক না কেন সেই কন্ট্রোল প্যানেলে সেটা দেখাবে যে সেটা রাত হোক আর দিন হোক সেখানে অ্যালার্ম বাজবে এবং কোন জায়গাতে হয়েছে। এখন তো এত ডিজিটাল বাংলাদেশ আমরা বলি, কোথাও আমরা তো ডিজিটালের তো কিছুই করলাম না। সেখানে এমনকি সচিবালয়ে যে রুমে আগুন লেগেছে, আমাদের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ওখানে টিক 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 করার কথা যে এটা কেপিআই এবং কোন ফ্লোরে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে সেখানে ধাবিত হতে পারতো। খুবই সহজলভ্য, খুব সহজলভ্য এবং ইচ্ছা করলেই করা যেতে পারে। তো এই যে আধুনিকতার নাম আমরা শুনেছি ডিজিটাল বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে চলে যাচ্ছিলাম, কিন্তু আসলে এগুলা খালি মুখ ভরা বুলি মনে হয় আমার কাছে, যে আসলে আমরা কিন্তু এটার সুফল আমরা পাই নাই। এবং তারই একটা জ্বলন্ত উদাহরণ হলো সচিবালয়, যেটা সারা বাংলাদেশের নথি, সারা বাংলাদেশকে কন্ট্রোল করে। আজকে বিশ্বের কাছে আমরা নতজানু হয়ে যাচ্ছি যে এইখানে আমরা নিরাপত্তার কি দুরবস্থা এটাই আমরা প্রমাণ করছি। তাই এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় হলো জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। যারা যারা রেসপন্সিবল ছিলেন যে এই অগ্নিকাণ্ড কেন লাগলো এবং এটার কেন নিবানো সম্ভব হয়নি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই প্রত্যেক যারা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন, যদি আমরা দেখি যে এই যে কমিটি করা হয়েছে উচ্চ পর্যায়ে, সত্যি উচ্চ পর্যায়ে করা হয়েছে, আমরা সত্যিকারই একটা প্রতিকার চাই এবং এমন রেকমেন্ডেশন চাই এবং দেখতে চাই যে আসলেই জবাবদিহিতাতে নিয়ে আসা সম্ভব হয়েছে। তাহলে আমরা অগ্নি নিরাপত্তা আমরা জোরদার করতে পারবো। এই সাথে আমি বলবো যে যুগের সাথে যে তাল মিলিয়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা
অন্যান্য আমরা খালি সচিবালয়ের জন্য যথেষ্ট, কিন্তু সারা বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। এই জন্য বলবো যে আধুনিকতা, সেই রোবট, সেই যে উপরে ভার্টিক্যালি যে আমরা নিভাতে পারি আগুন, সেই যে হেলিকপ্টার, যে অগ্নি নির্বাপক হেলিকপ্টার ইজ এ সেপারেট থিং, সেগুলোর মুখ কিন্তু আমরা এখনো দেখি নাই। তা আমাদেরকে, যেহেতু আমাদের উন্নয়নের দিকে আমরা যাচ্ছি, আমরা 2026 সালে একটা পর্বতে যাচ্ছি, সেই সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের তো সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কারণ আমরা বেশি ইলেকট্রিসিটি ব্যবহার করছি, বেশি কেমিক্যাল ব্যবহার করছি, বেশি দাহ্য বস্তু ব্যবহার করছি, এটাই তো উন্নতির লক্ষণ। সেই সাথে সাথে আমাদের বেশি নিরাপত্তা ব্যবস্থা তো একই সাথে তাল মিলিয়ে করতে হবে, না হলে তো আমরা কখনোই পারবো না। আজাদ মজুমদার, একটু আপনার কাছে জানতে চাই, ডিজিটালাইজেশনের কথা আসছে, সেটির ক্ষেত্রে আসলে এখন ক্ষয়ক্ষতি হয়তো নিরূপণ করা যায়নি এত তাড়াতাড়ি, নিশ্চয়ই আমরা 3 দিনের মধ্যে সেটিও জানতে পারবো, তবে প্রাথমিক একটি ধারণা পাওয়া গেছে। তাতে বোঝা যাচ্ছে যে এলজিইডির যে বড় মিনিস্ট্রি, সেটি এখন পর্যন্ত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে। দুটির বিষয়ে ডিজিটালাইজেশন আসলে এতটা পিছিয়ে কেন? আপনি অল্প দিন আছেন দায়িত্বে, ভেতর থেকে যতটা দেখেছেন সে আলোকে একটু জানতে চাই যে এতটা পিছিয়ে থাকা কেন? বাংলাদেশের গত 15 বছরের সবচেয়ে বড় ধাপ্পাবাজির ছিল আসলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের নামে আসলে ডিজিটাল চুরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আর ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে অনেকটা এক ধরনের গ্র্যাজুয়েশনের মতো ডিজিটাল হয়ে আমরা স্মার্টের দিকে ধাবিত হয়েছে, কিন্তু আদতে আমরা স্মার্ট তো অনেক পরে, ডিজিটালেরই আসলে কানাকঞ্চিও আমরা অর্জন করতে পারিনি। যার বড় প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা। আজকে যদি এই দুর্ঘটনায় আল্লাহর অশেষ রহমত যে তেমন কোনো প্রাণহানি হয়নি, একজন ফায়ার ফাইটার মারা গেছেন, ওনার জন্য প্রার্থনা এবং আন্তরিক সমবেদনা ওনার পরিবারের প্রতি। এর পাশাপাশি তবে মানে আমাদের স্বস্তির জায়গা হচ্ছে যে আরও এইরকম ক্ষেত্রে এটা যদি দিনের বেলা এই ঘটনাটা ঘটতো তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি, আমি বলছি যে নথি তো যেতই, পাশাপাশি প্রাণহানিও ঘটতো। কারণ সচিবালয়ের এই বিল্ডিংগুলো আসলে এমনভাবে কনস্ট্রাক্ট করা, এখান থেকে মানুষের আসলে বের হওয়া খুব কঠিন ছিল। সো যদি দিনের বেলা হতো আরও ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হতো। তো এখন আমরা যেটার জন্য সবচেয়ে বেশি আফসোস করছি সেটা আসলে প্রাণের চেয়েও বেশি হচ্ছে যে কিছু নথির জন্য আমরা আফসোস করছি। এই নথিগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় নথি, এই কারণে যে আমাদের দেশে গত 15 বছরে নানা ধরনের দুর্নীতি অপকর্ম হয়েছে, যেগুলো দুর্নীতি তদন্ত চলমান আছে। এই এগুলো খুবই প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে তো মাননীয় উপদেষ্টা আজকে উদাহরণ দিয়ে বলেছেন। তো এখন এই নথিগুলো যদি ডিজিটালাইজেশনটা সেভাবে হতো, যদি কার্যকরভাবে ডিজিটালাইজড হতো বাংলাদেশ, তখন এই নথিগুলোর জন্য আসলে এত দুশ্চিন্তা করতে হতো না। তখন আমরা শুধুমাত্র অগ্নি নিরাপত্তা নিয়ে ভাবতে পারতাম। এখন আমাদেরকে অগ্নি নিরাপত্তার পাশাপাশি আর অন্যান্য কেপিআই এর নিরাপত্তা, কি পয়েন্ট ইনস্টলেশন, তার নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে। পাশাপাশি আমাদের যে নথির নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে, অফিসিয়াল সিক্রেসি, যেটা আমাদের রাষ্ট্রীয় গোপনীয়তা। কারণ সচিবালয়ের মতো জায়গাতে যে নথিগুলো থাকে এগুলো অনেকগুলো রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নথি। এগুলো ক্লাসিফাইড ডকুমেন্টস। এই ক্লাসিফাইড ডকুমেন্টসেরও একটা নিরাপত্তার কথা আমাদেরকে ভাবতে হচ্ছে। যদি এই দুর্নীতির মাত্রাটা যদি এত ব্যাপক হারে না হতো, তাহলে কিন্তু আমরা আরও এসব নিয়ে না ভেবে তখন আমরা এই অগ্নি নিরাপত্তা বা আমাদের কীভাবে মানুষকে রক্ষা করা যায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারতাম, বা ফায়ার সার্ভিসের সক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়েও আরও বেশি করে নজর দেওয়া তখন সম্ভব হতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশটাই আসলে এত বেশি দুঃশাসনের মধ্যে দিয়ে ছিল যে এখানে কোনো বিষয়ে আসলে সুশাসন আশা করা একটা সময় মুশকিল ছিল। এখন আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসছে। আমরা আশা করব যে সামনে হয়তো পরিস্থিতি আরও উন্নতি ঘটবে। জি, এবং আশা করি ডিজিটালাইজেশনের দিকেও এগিয়ে যাবে এবং তখন আর নথির জন্য হয়তো এতটা ক্ষতি বা আফসোস করতে হবে না। শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্টুডিওর বাইরে ছিলেন আরও একজন অতিথি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। 24 ঘন্টার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।